ঘন্টা সুপার এক্সক্লুসিভ সঞ্জয় রায়ের সঙ্গে সিভিক ভলান্টিয়ারের সুপার এক্সক্লুসিভ বয়ান। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সঞ্জয়ের সঙ্গে, কি বলেছেন শুনুন। হ্যালো হ্যালো, বলছি আপনাকে কি আজকে ডেকেছে পলিগ্রাফ টেস্টের জন্য? হ্যাঁ আমাকে ডেকেছে আজকে। আচ্ছা, আর এমনি ওই ঘটনাটা আরেকবার বলবেন যে কি হয়েছিল আপনার সাথে? সঞ্জয় কখন ছিল, কোথায় গেছিল, একটু কি মানে আরেকবার বলুন তো। বললাম আমার তো ভাই ভর্তির জন্য আমি ওখানে ছিলাম। তো এইবার 4:30 নাগাদ একবার গেছিলাম, যাওয়ার পর ওখান থেকে রিসেপশনে কথা বলে তারপরে চলে গেছিলাম। রাতে 11:30টার সময় আবার রিপোর্ট করাতে এসেছিলাম। আমি ঢুকেছি ওখানে 10:30টার সময়। তো তারপরে ওর সঙ্গে 10:30টায় মিট হওয়ার পরে 11টার সময় উপরে গিয়ে রিপোর্ট ডাক্তারবাবুকে ফোন করে আবার ভাইকে উপরে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দুজনে একটু বেরিয়ে এসে ড্রিঙ্কিং করার পর ফোন তুলেছি। তারপরে কোথায় ড্রিঙ্ক করলেন? ওখানে দেখেছি চেতলার ওখানে। কোথায়? চেতলায়? আচ্ছা হ্যাঁ আচ্ছা। তো ওখানে ড্রিঙ্কিং করার পরে আমি তো আসলাম। আসার পরেও যখন আমি ব্যাটালিয়ন যাওয়ার ছিল, ব্যাটালিয়ন যখন ও গেল না আরজিকর ঢুকলো, তখন আমি ওকে ছেড়ে দিয়ে রিটার্ন চলে আসলাম। বাইক কে চালাচ্ছিল? ও চালাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো ড্রাইভও করতে জানি না ম্যাডাম। ও কি বললো? কেন যাচ্ছে অত রাত্রিবেলা? ওকে ঘরে বসে হ্যাঁ যাবো বলছে, কিন্তু কিছু আমাকে বলেনি। খালি যখনই বললাম বেড়াতে যাওয়ার পর তখনই বলছে হ্যাঁ যাবো। তারপরে আমি তো সব রাস্তা আমি চিনি না, যখন পারলাম ও আবার ওইদিকে ঢুকছে চেম্বারে বেরিয়ে। তখন আমি ওকে বললাম কি রে যাবি না? ও তখনও বললো হ্যাঁ যাবো। সেটা কটা হবে টাইম? তখন 2:45। আজিগরের অপোজিটে খালপাট দিয়ে আমাদের একটা শর্ট রাস্তা আছে, যেটা 12 থেকে 15 মিনিট লাগে। তো ওইটা দিয়ে যখন ও গেল না, তখন আমি ওর বাইক থেকে নেমে যখন ভেতরে ঢুকলো তোমার সামনে রাখলো, তখন আমি বাইক থেকে নেমে ডাকাডাকি করে ওকে কাজে কথাও বলেছি, গালিগালাজ করেছি। পরে আমি এরা হয় পরে দেওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে, যেহেতু আমার কাছে পয়সা ছিল না, প্রথম ভাইয়ের কাছে গেছি। ভাইয়ের কাছে বললো ফোন পেতে দিলাম, বললাম ফোন পেতে আমার লাগবে না, আমার কাছে আছে। 2:45 সময় যখন ও হসপিটালে যাচ্ছিল, 2:45 আপনি না 2:45 নয়, দোকানে ঢুকেছি 3টে। আচ্ছা, আরজি করার সামনে ও নামলো, মানে আপনি নেমে গেলেন বাইক থেকে? যাচ্ছে না ম্যাডাম, যখন ও যাচ্ছে না তখন আমি রাগারাগি করে ওকে মানে গালিগালাজও করেছি, মানে বাজে কথায় কথা বলেছি। দেওয়ার পরে আমি ওখানে কেন, ওর কি কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার জন্য আপনি গালিগালাজ করছিলেন? না ম্যাডাম, আমি ও যাচ্ছে না বলে আমি গালিগালাজ করেছি। কেন যাচ্ছে না ও? আমি বললাম তাহলে তুই থাক, আমি চললাম, আমি আর পাচ্ছি না, চললাম বলে আমি ওখান থেকে চলে আসলাম ম্যাডাম। তার আগে কি আপনারা ওই বটতলার দিকেও গেছিলেন ওই রাত্রিবেলা? বটতলায় সোনাগাছির দিকেও গেছিলেন, মানে বটতলার দিকে গেছিলেন? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ওখানে কি কারোর সাথে ঝামেলাও হয়েছিল? না ওখানে ম্যাডাম কোনো ঝামেলা হয়নি। তারপরে ও 3টের সময় আরজি করের ওখানে নামলো রাত্রিবেলা, তাই তো? আপনি বাড়ি চলে গেলেন, তারপরে আপনার সাথে আপনি ব্যারাকে ফিরে গেলেন। আচ্ছা, তারপরে ওর সাথে আর কোনো কথা হয়েছিল আপনার? ও ব্যারাকে কখন ফিরল? না ম্যাডাম, ওই কখন ফিরেছে জানি না, ওর পরে কখন আমার সঙ্গে কথা হয়নি। ভাইয়ের অ্যাডমিট ছিল, অপারেশনের ব্যাপারে ডাক্তারবাবুর ওই সঙ্গে ওই কথা বলার ছিল, তো ওই জন্য ওরও যাবার কথা ছিল আমার সঙ্গে। তো সেই নিয়ে আমি ওকে 10টার সময় প্রথমে ডাকতে যাই। 10টার সময় যখন ডাকতে, ও কিন্তু ঘুমিয়েছিল, উঠলো না। এমনকি আমি ওর গায়ে হাত দিয়েও ফেলেছি 2বার। পরের দিন সকালে যখন হ্যাঁ 10টার সময় ও যখন উঠলো না, তখন আমি ওই দত্তবাবুর কাছে গেলাম। সেই মতো আমি ওকে 12:19 একবার ফোন করেছি, ও ধরেনি। আবার 12:50 ফোন করেছি, ও ধরেছে। আমি তখন ওকে বললাম কি চান পান করেছি, তাহলে চান পান করে আয়। আমি তখন ম্যাডাম চান করতে বেরিয়েছিলাম। যদি আমি বললাম ঠিক আছে আমি চান করতে বেরিয়েছি, একসঙ্গে দুজন খাবো চলে আয় বলে, ম্যাম আমি তো চান পান করে খেতে বলছি, আমার ঠিক খাওয়া শেষ হয়ে যায়, তখন ও এসছে। এটা আমার সঙ্গে খাওয়া দাওয়া হওয়ার পরে আমি যখন ব্যাটালিয়নের দিকে ঢুকছি, তখন আমি ওকে বললাম যে কি রে ওখানে যে কি কেসটা যে শুনলাম, তুই একবার তোর কাছে তো সবার নাম্বার আছে, একবার ফোন করে জানতো। বলতে ম্যাডাম আমাকে বললো যে হ্যাঁ আমি দেখছি, জেনে নিচ্ছি। তারপরে আমি এটাও বললাম যে ঠিক আছে ভাইয়ের জন্য তো যাওয়ার ছিল, যাবি না? বলছে চল দত্তবাবু এখনই আসলে কথা বলে দুজন চলে যাবো বলে দত্তবাবুর বেড়াকে দিয়ে যাওয়ার পরে ও ম্যাডাম আর দত্তবাবুর বেড়াকে ঢুকলো না। বাইক থেকে আমাকে বললো আমার ল্যাটিন লেগেছে। আচ্ছা, বলে ওখান থেকে চলে আসলো, আর আমি স্যার খাবারটা দিলাম। দেওয়ার পরে আমি এসে আমি আবার বেড়াকে চলে আসার পরে ওকে ফোন করলাম যে কি রে যাওয়ার ছিল, যাবি না? ও বলছে হ্যাঁ আমি তোর কাছে 2 মিনিটের মধ্যে আসছি বলে মিনিট 5-এর মধ্যেও আমার কাছে আসছে ম্যাডাম। তো আসার পরে আবার দেখি ও এসেই আমাকে কোনো ওইসব হসপিটালে যাওয়ার কথা নেই ম্যাডাম। তো একটা গাড়ির চাবি নিয়ে আমাকে বলছে চল।
চল। আমি বলি কোথায় যাবো? না ইকবালদা ডাকছে। আমি তখন বললাম যে ইকবাল, তাহলে আমি ইকবালকে ফোন করি। বলে ইকবালদাকে ফোন করলাম, ইকবালদা বললো যে না না কোথাও যাওয়া নেই, একটু মোট খাবো। আমি এটা কটার সময় পরের দিন? পরের দিন এটা ম্যাডাম 2:30 নাগাদ দুপুরে। আচ্ছা, কখন ডাকলো ওকে পুলিশ, কখন নিয়ে গেল? ওকে পুলিশ কখন ডেকেছে আমি জানি না ম্যাডাম, কিন্তু এটা আমি জানি যে যখন আমি 12টার সময় খবর পেলাম, আমার ভাই ফোন করে বললো যে দাদা এরকম পুলিশ এসেছিল আমার কাছে, এরকম সঞ্জয়টা ছবি টবি দেখাচ্ছে আর এই ব্যাপার। তখন আমি ওকে ম্যাডাম ফোন করেছি 4-5 বার, তখন ওকে সেন্ট্রাল লকআপে নিয়ে চলে গেছে লালবাজার। এটা কটার সময়? রাত্রি 12টা? হ্যাঁ, রাত্রি 12টার সময় আমি খবরটা পেয়েছি যে ও আমার ভাইয়ের কাছে পুলিশ গেছিল। যখন আজ করে ঢুকলো আমি তখন বললাম কি দেখি না, ওই যে পেশেন্টটাকে দেখে নি। আমি বলছি আর পেশেন্ট কি দেখবি তুই এখন, তাহলে তুই থাক, আমি চললাম। আমি ওকে একটু বাজে কথায় কথা বলেছি, বাজে ভাষায়, ঠিক আছে তুই আর পাচ্ছি না, আমার শরীর টানছে না, আর আমি চললাম। আর ওই দিন ম্যাডাম আমার সারাদিন খাওয়াও ছিল না। আর আপনি বললেন যে এত রাত্রিরে দেখে কি করবে, তাও শুনলো না? হ্যাঁ ম্যাডাম, না ম্যাডাম আমাকে শুনলো না, ও কোনো কথাই শোনেনি। এনগেজ বলতে ম্যাডাম ওকে ওই দিন কিন্তু একটু বেশি খুশি লাগছিল, মানে অন্যান্য দিন যেভাবে তার থাকে তার থেকে মনে একটু হাসি খুশি মনোভাব। আচ্ছা, মানে সেটা কি এই ঘটনাটা জানার পরে না জানার আগে? আমি যখন ওকে বললাম ম্যাডাম যে তুই একটু খবরটা নিয়ে দেখ, তোর কাছে তো সবার নাম্বার আছে, ভাই ওটির ডেটটা ফাইনাল করার কথা ছিল। তো এবার ও আমাকে বললো ঠিক আছে দত্তবাবু আসছে, চল দুজনে দেখা করে চলে যাবো। কিন্তু দিয়ে ম্যাডাম ও দত্তবাবুর কাজ পর্যন্ত যায়নি। মানে ও আরজি করা যেতে চাইছিল না আর কি? না না না। আপনারা শুনছিলেন এই কথোপকথনটা, আর একটু ভালো করে আমরা একটু জানার চেষ্টা করি, কারণ গতিবিধি কি ছিল আগের দিন আর ঠিক সেই সময় যখন এই অপরাধের পর্ব হয়েছে, এই সময় সঞ্জয়ের সম্পর্কে কে কি খোঁজ নিচ্ছিলেন বা পরবর্তীতে ঠিক কি জানা যাচ্ছে, এটাই আমরা জানবো। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, এই পুরো কথোপকথনটা একটু পরিষ্কারভাবে জানতে চাইবো যে টাইম লাইন ধরে যদি ধরা যায় তাহলে কে কখন কোথায় ছিল আর ঠিক কি হলো, এবং সঞ্জয় রায়ের যেমন গতিবিধি থাকে বা যেমন মুড থাকে, এবং ঘটনা ঘটে যাওয়ার পরের দিন তার মুড আরো ভালো ছিল, উৎফুল্ল বলা যায়। একদমই, মানে এই বিষয়টা আরো জানবো পিয়ালি। একেবারে প্রথমত যার সঙ্গে আমরা কথা বললাম তার সাথে এর আগে পুলিশ কথা বলেছিল, সিবিআই একাধিকবার তার বয়ান রেকর্ড করেছে এবং ইনি হচ্ছেন সেই সিভিক ভলেন্টিয়ার যে 7 জনের পলিগ্রাফ টেস্ট করার জন্য পুলিশ সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার যে হচ্ছে সঞ্জয় রায়ের বন্ধু, কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার, এবং যে ব্যারাকে সঞ্জয় থাকে সেখানে থাকে এই সিভিক ভলেন্টিয়ার। এবং আরও গুরুত্বপূর্ণ, ঘটনার দিন অর্থাৎ যেদিন রাত্রিবেলা 3টে থেকে 5টার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানতে পারছিলাম আমরা, সেই 3টে পর্যন্ত, রাত 3টে পর্যন্ত কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের সঙ্গে ছিল। এবং গোটা তার সঙ্গে যে কনভারসেশন, সেখানে 3টে গুরুত্বপূর্ণ পার্ট। প্রথম কথা, তিনি জানাচ্ছেন যে ঘটনার আগের দিন প্রথম দুপুর 1:30টার সময় তার ভাই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, তার একটা সার্জারি হওয়ার কথা। তারা দুপুর 1:30টার সময় সঞ্জয়ের সঙ্গে যায়। সঞ্জয় যাবতীয় তার ভাইয়ের ট্রিটমেন্টের বিষয়ে কথা বলছিল। এরপর রাত 11টার সময় তারা আরও একবার যায় হাসপাতালে। সঞ্জয়ের সঙ্গে এই সিভিক ভলেন্টিয়ার ছিল। সঞ্জয় বাইক চালাচ্ছিল, বাইকের পেছনে এই সিভিক ভলেন্টিয়ার বসেছিলেন। দ্বিতীয় হচ্ছে, তারপর সেখান থেকে তারা বেরোনোর পর তারা ড্রিঙ্ক করার পর তারা প্রথমে একেবারে উত্তর কলকাতার একটি যৌনপল্লী রয়েছে সেখানে যায়, তারপর চেতলাতে যায়, সেখানে গিয়ে ড্রিঙ্ক করে। এরপর তিনি যেটা জানাচ্ছেন, রাত 3টে নাগাদ তিনি কিন্তু সঞ্জয় কিন্তু বাইকে করে আরজি করে আসে। এবং এই সিভিক ভলেন্টিয়ারের যেটা বক্তব্য যে তিনি বারবার করে সঞ্জয়কে ব্যারাকে ফিরে যেতে বলছিল, কিন্তু সঞ্জয় তাতে রাজি ছিল না। সঞ্জয় হাসপাতালে যেতে চাইছিল। তিনি নিজে বলছেন যে তিনি একাধিকবার তাকে গালিগালাজ করেছে যে কেন তিনি ব্যারাকে যাচ্ছেন না, কেন আরজি করে যাচ্ছে। এমনকি তিনি তার যে বক্তব্য যে কেন এত রাত্রে গিয়ে কোন পেশেন্টকে দেখবে সেটার প্রশ্নও তিনি তুলেছিলেন। এরপরে তিনি যেটা জানাচ্ছেন, রাত্রি 3টে নাগাদ তিনি আরজি করের গেটের কাছে নামেন। সঞ্জয় বাইক নিয়ে আসে, সঞ্জয় বাইক চালাচ্ছিল। তারপরে তিনি ক্যাব ধরে ব্যারাকে ফিরে যান, এই সিভিক ভলেন্টিয়ার ব্যারাকে ফিরে যান। পরের দিন সকালের ঘটনা, যখন এই ঘটনা নিয়ে চাউর হয়, এবং এই সবথেকে গুরুত্বপূর্ণ, যেদিন আগের দিন এই সিভিক ভলেন্টিয়ারের ভাই ভর্তি আছে বলে একাধিকবার এই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে সঞ্জয় আসছে, যাবতীয় কাজকর্ম তার চিকিৎসা সংক্রান্ত সে দেখছে। অথচ পরের দিন একেবারে কিন্তু ঘটনার উলটপুরাণ, যখন 10টা পর্যন্ত সঞ্জয় ঘুম থেকে উঠছে না, এই সিভিক ভলেন্টিয়ার ব্যারাকে তাকে ডাকতে গেল। তাকে যখন ডাকলো, হাসপাতালে যাবে কিনা জিজ্ঞেস করলো, সে বলল যাচ্ছি বলে এড়িয়ে যায়। তারপরে বললো যে দত্তবাবু, যাকে আজকে আবার তলব করা হয়েছে, দত্তবাবুর কাছে যাবে, তারপরে যাবে বলেছিল। কিন্তু তারপরেও হাসপাতালে মুখো কোনোভাবে কিন্তু সঞ্জয় হতে চাইছিল না, এবং সেদিন তিনি আসেননি। এবং তারপরে
পরবর্তী তিনি হাসপাতালে তো এলেন না, বরং 2:30টার সময়, অথচ যে সঞ্জয় এই সিভিক ভলেন্টিয়ার ভাইয়ের চিকিৎসার যাবতীয় বিষয়গুলো দেখছিল, পরের দিন হাসপাতাল মুখো হতে চাইছিল না। এবং সঞ্জয়ের এই বন্ধু সিভিক ভলেন্টিয়ার তিনি ততক্ষণে এই ঘটনার কথা জেনে গিয়েছেন। তিনি সঞ্জয়কে বলেছেন যে এই রকম একটি ঘটনা ঘটেছে, তোমার ওখানে সোর্স রয়েছে, তুমি খোঁজ নিয়ে জানো। তাতেও সঞ্জয় জানায় যে দেখছি, কিন্তু সঞ্জয় আর কোনো উচ্চ বাচ্চা তো করেননি, উল্টে হাসপাতালের দিকে যেতে চায়নি। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, যে সঞ্জয় আগের দিন এতবার গিয়েছিল, পরের দিন এই ঘটনা যাওয়ার ক্ষেত্রে, ঘটনা জানার পরে হাসপাতালের দিকে যাচ্ছিল না। কেন যেতে চাইছিল না সঞ্জয় কি বুঝতে পারছিল? এবং তার বক্তব্য থেকে আর একটা বিষয় উঠে এসছে, যখন এই ঘটনা জানা গিয়েছে, একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তার অর্ধনগ্ন দেহ পাওয়া গেছে, তার খুন হয়েছে, এই কথা যখন তার এই বন্ধুর কাছ থেকে জানতে পারছে, তার চরিত্রে বা তার ব্যবহারে কিছুটা বদল তিনি লক্ষ্য করেছিলেন। তিনি বলছেন অনেকটা হাসি খুশি তিনি ছিলেন। অর্থাৎ যে তথ্য আমরা পেয়েছিলাম যে যখন কলকাতা পুলিশের হাতেও কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ধরা পড়ে, তার মধ্যে কিন্তু কোনো অনুতাপ, কোনো রকম রিগ্রেট দেখা যায়নি, বরং অনেক নির্লিপ্ত ছিল। অর্থাৎ তার বন্ধুর একেবারে চোখেও কিন্তু সেই একটা নির্লিপ্ত ভাব, বরং অনেকটা উৎফুল্ল থাকা, অর্থাৎ কোনো কিছু একটা করে সেই খুশি পাওয়া, সেই বিষয়টাই কি স্পষ্ট করতে চেয়েছিল সঞ্জয়, সেইটা কিন্তু স্পষ্ট হচ্ছিল। এবং আমরা এই সিভিক ভলেন্টিয়ারের কাছে জানতে চাই, সঞ্জয় সে রাতে যে রাত্রিবেলা যখন যাচ্ছে, কেন যাচ্ছে? কোনো হসপিটাল থেকে কি তাকে ডেকে পাঠানো হয়েছিল? কারোর কি কোনো পেশেন্টের কি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল? সেগুলো কিন্তু ছিল না। বারবার করে সঞ্জয়ের বন্ধু তাকে ব্যারাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু সঞ্জয় রাত্রিবেলা, এবং তার বন্ধু বলছে চেতলাতে তারা ড্রিঙ্ক করেছিল, তারপর রাত 3টে সময় কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকে যায়। তুমি জানো যে সময় খুন করা হয়েছে রাত্রি 4টে 3 হসপিটালের ভেতরে সিসিটিভির ফুটেজে করিডোরে তার ছবি ধরা পড়েছে। এবং সঞ্জয়ের আগের দিনের এই যে গতিবিধি, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বন্ধুর বয়ান, যার সাথে আমরা এক্সক্লুসিভলি কথা বলেছি, যে বন্ধুর পলিগ্রাফ টেস্ট করার জন্য কিন্তু তদন্তকারী অফিসাররা আবেদন জানিয়েছিল, এবং আজকে তাকেও আসতে বলা হয়েছে, ইতিমধ্যেই তিনি এসছেন বলে আমরা জানতে পারছি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সঞ্জয় রায় যে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে ঢুকেছিল, তার কারণ সেখানে একটু জানার চেষ্টা করবো, এই যে একটা অসৎ উদ্দেশ্য ছিল, তাহলে কি পুরোটাই কি প্ল্যান্ড, মানে পরিকল্পনা ছিল, নাকি খুব তাৎক্ষণিক এই বিষয়টা হয়েছে? এই কথোপকথনে সেটা কি বোঝা গিয়েছে? দেখো, আমরা বারবার করে এই সিভিক ভলেন্টিয়ারের কাছে জানতে চেয়েছিলাম যে কেন বারবার করে হসপিটালের ভেতরে যেতে চাইছিল। তাতে সঞ্জয় যে বক্তব্যটা পুলিশের কাছে দিয়েছে, সেখানেও বলেছিল যে একজনের ওটি হয়েছে, সেটার খোঁজ নেওয়ার জন্য। বক্তব্য যেটা, যদি কারোর অপারেশন হয়ে থাকে, সাধারণত যদি সেটা সিভিক ভলেন্টিয়ার হোক বা যেই হোক, তারা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হলো, পেশেন্ট পার্টিকে নির্দিষ্ট টাইমে হাসপাতাল থেকে তলব ডাকা হয়। যখন তখন রাত্রি 3টের সময় কোনো ওটি হয়েছে বলে খোঁজ নিতে যাওয়া যায় না। এবং তার বন্ধু তাকে বলছে যে এত রাতে কি কার খোঁজ নিতে যাবে, সেই বন্ধু কিন্তু সেই প্রশ্ন তুলেছিল। এবং তারপরেও কিন্তু সঞ্জয় হাসপাতালের ভেতরে ঢুকে যায়। তার এই যে গতিবিধি, এই যে কার্যকলাপ, সেখান থেকে সেই রাতে তার হসপিটালের ভেতর ঢোকা, এবং তার আগের গতিবিধি, তিনি একটি যে প্রেস কোয়ার্টার রয়েছে, সেটা একেবারে উত্তর কলকাতায়, সেখানে গিয়েছিল, তারপর চেতলাতে যায়, একাধিক জায়গায় ড্রিঙ্ক করে। একজন, আগে আমরা জানিয়েছিলাম যে একজন মহিলাকে ফোন করে বারবার করে স্ট্রিপ করার জন্য জোর দিচ্ছিল, এবং তারপর সঞ্জয়ের হাসপাতালে ঢুকে যাওয়া, এবং তার পরবর্তী সময় এই খুন এবং ধর্ষণের ঘটনার সামনে আসা, যে এই ঘটনার সঙ্গে জড়িত বলে তদন্তকারী অফিসাররা প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পেয়েছেন। এবং তার এই বন্ধুর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে তার পলিগ্রাফ টেস্টেরও আবেদন জানানো হয়েছে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।